পরিবারের সবাই মিলে গ্রামে যাচ্ছি। আমি, আব্বু-আম্মু আর ছোট বোন। গ্রামে যেতাম না, কিন্তু আব্বু এক প্রকার ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। তার বন্ধুর মেয়ের নাকি বিয়ে, ইনভাইট করেছে, তাই যাচ্ছে। চুপচাপ বসে ফোনে গেম খেলছি। তখন রিমা বলল, ভাইয়া শোন না, তোর বল, কি বলবি? তোর ফোনের হটস্পটটা চালু কর না, আমার ফোনে এমবি শেষ। পারবো না, তুই ফেসবুক চালা। তুই কি হটস্পট অন করবি, না তোকে এখন জ্বালাতন করব? এখন কিন্তু তোর গেম খেলার 12টা বাজিয়ে দেব। ও, তোকে নিয়ে আর পারা যায় না। আচ্ছা ঠিক আছে, অন করছি। তারপর হটস্পট অন করে দিলাম। উপস, আপনাদের পরিচয় তো দেওয়া হয়নি। আমি আকাশ আহমেদ নীল, এবার ডিগ্রির দ্বিতীয় বর্ষে। ছোট বোন ইন্টার ফার্স্ট ইয়ারে। আব্বুর সুপার শপ আছে, আর আম্মু গৃহিণী। টাকা পয়সা ভালোই আছে, একবারে বিন্দাস লাইফ জীবনযাপন করি। গেম খেলতে খেলতে বললাম, আব্বু, আর কতক্ষণ লাগবে যেতে? 1.5 ঘন্টা ধরে গাড়িতে বসে আছি। আর আধা ঘন্টা লাগবে। ওকে। তারপর গেম খেলতে খেলতে আধা ঘন্টা চলে গেল, আর আমরাও আব্বুর বন্ধুর বাসায় চলে আসলাম। বাসাটা দেখতে ভালোই, একতলা। আব্বুর বন্ধু নাকি কলেজের প্রিন্সিপাল। নামতেই একটা লোক এবং একটা মহিলা এলো। মনে হচ্ছে এটা আব্বুর বন্ধু এবং ওনার স্ত্রী। ঠিক ধরেছি, এটা আব্বুর বন্ধু, কারণ আব্বুকে ওই লোককে জড়িয়ে ধরেছে। কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ভালো। এটা আমার ছেলে এবং এটা আমার মেয়ে। চিনতে পারছিস? সেই 18 বছর আগে তোর ছেলেকে দেখেছি, এখন কত বড় হয়ে গেছে। কেমন আছো বাবা? কেমন আছো মা? জি ভালো। আপনি কেমন আছেন আঙ্কেল? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলবা? না, ভিতরে নিয়ে যাবা? ভাইয়া ভাবি আসেন ভিতরে। অনেক বছর পর দেখা, তাই ওটা মাথায় ছিল না। আয় ভিতরে আয়, আসো তোমরাও। তারপর বাসার ভিতরে এসে একটা রুমে নিয়ে এলো। দেখলাম কিছু মেয়ে বসে আছে এবং একটা মেয়ে বধূ সেজে বসে আছে। আঙ্কেল বললেন, ওইটা আমার বড় মেয়ে এবং ওটা ছোট মেয়ে, চিনতে পারছিস? অনেক বড় হয়ে গেছে, সেই ছোট থেকে দেখেছি। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমরা থাকো, আমি যাই। অনেক ট্রাভেল করে আসছি, বুঝতেই তো পারছো। ওকে আঙ্কেল, রেস্ট নেন। আঙ্কেল আর একটা রুমে নিয়ে আসলো। তারপর বলল, আচ্ছা, এখানে রেস্ট না সবাই, বুঝতে পারছিস অনেক কাজ আছে, আর কিছুক্ষণ পরে হয়তো বরযাত্রী চলে আসবে। আমিও চাই, চল। মেয়ের বিয়ে বলে কথা, আমার রেস্ট নিলে কি চলে? তারপর আব্বু আর আঙ্কেল চলে গেল, আর এইদিকে আমি বিছানায় শুয়ে পড়েছি। আমার শোয়া দেখে রিমা বলল, আম্মু দেখো দেখো, তোমার ছেলে কত কাজ করে এসেছে, কেমন শুয়ে পড়েছে। চুপ থাক তুই। কিছুক্ষণ রেস্ট নিয়ে বাইরে এলাম। বাইরে বলতে বিয়ে বাড়ি থেকে বেশ কিছু দূরে এসেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা 30 বাজে। এখানে একটু চুপ করে বসতে যাব, তখন ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখি আব্বু ফোন দিয়েছে। ফোন রিসিভ করে পকেটে রেখে বললাম, হুম, বলেন। কোথায় আছিস? তোকে তো খুঁজেই পাচ্ছি না। এই তো গ্রামের শেষ দিকে আছি। কেন, কিছু কি হয়েছে? বাসার দিকে আসো, তারপর কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আব্বু ফোন কেটে দিল। আমিও বিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে কানে আসলো পাড়ার মহিলারা বলছে বর নাকি অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে। ওরে শালা, এই কাহিনী! তাহলে কি এখন এই বাসা চলে যাবে নাকি? হবে হয়তো। তারপর বাসায় চলে আসলাম। বাসার ভিতরে আসতেই আব্বু বললেন, এবার তোর মেয়ের বিয়ে হয়ে যাবে। আব্বুর কথাটা ঠিক বুঝলাম না। জি আব্বু, আপনার কথা ঠিক বুঝলাম না। এরাকে তোর বিয়ে করা লাগবে, এটাই আমার শেষ কথা। হ্যাঁ, এটা আবার কেমন কথা আব্বু? যদি জানতাম তাহলে আমিও পালিয়ে যেতাম। এইদিকে ভুলে আসতাম না। আমি এই বিয়ে করতে পারবো না। কেন ছেলেটাকে জোর করছিস? যা হবার হয়ে গেছে। আমার মেয়ের ভাগ্যে যতটুকু লেখা ছিল সেটুকু হয়েছে। এরাকে তোর বিয়ে করা লাগবে, এটাই আমার শেষ কথা। মনে করো এইটুকুই লেখা ছিল তোর মেয়ের ভাগ্যে। বিয়ের ব্যবস্থা কর, আমার ছেলের সাথেই তোর মেয়ের বিয়ে হবে। কাদের সাহেব কোথায়? ফোন দিয়ে ডাক। অসহায়ভাবে
আব্বুর দিকে তাকিয়ে আছি। বিয়ে খেতে এসে বিয়ে করে নিয়ে যেতে হবে? রিমার দিকে তাকিয়ে দেখি টাইনি মিটমিট করে হাসছে। অনেক রাগ হচ্ছে আব্বুর উপরে, কিন্তু কিছু বলার দুঃসাহস আমার নেই। আব্বু অনেক রাগী, আর যেটা বলবে ওটাই সবাইকে মানতে হবে। কিন্তু কিন্তু আব্বুর কাছে যেটা চাই সেটাই পেয়ে যাই। তাই আব্বুর মুখের উপর কিছু বলার সাহস নেই। দেখি কাজেও চলে এসেছে, কি আর করার, বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। জীবনের হাসি খুশি মনে হচ্ছে সব কিছু চলে গেল, আর আমার এক্সের কী হবে? দূর, যা হবে হবে, ও তো ছেড়ে চলে গিয়েছে। মেয়েটা অনেক সুন্দর আছে, প্রথম দেখায় তো এক বস্তা বাঁশ খেয়েছিলাম। নেই কোনো আফসোস, মনের ভিতর তো ঝিঙ্কা নাকু শুরু হয়েছে। আম্মু ওই আপুকে থুক্কু আমার বউকে যে স্বর্ণের চেন গিফট দিবে বলে নিয়ে এসেছিল, ওটাই ওনাকে পরিয়ে দিল। খাওয়া শেষ করে রুমে এসে চুপ করে বসে আছি। তখন রিমা এসে বলল, ভাইয়া শোন, তোর এক্সের উপর প্রতিশোধ নিতে পারবি? তোকে ছেড়ে গেছে না? তা ঠিক বলেছিস, গতকাল আমার কাছে মাপ চেয়ে ফের আসতে চেয়েছিল, কিন্তু আমি কিছুই বলিনি। আর বিয়েটা এমনভাবে হবে কখনো ভাবিনি। যা হবার তা তো হয়েই গেছে। আর ভাবি কিন্তু অনেক সুন্দর, আমার তো অনেক পছন্দ হয়েছে। কিন্তু ভাইয়া, ভাবি মনে হচ্ছে অনেক রাগী। কেমন ওনার ফেসে একটা রাগী রাগী ভাব আছে। আরে আরে রাগী মেয়েদের মনে ভালোবাসা থাকে অনেক। যদি তোর ভাবি পড়াশোনা করতে চাই আর আমাদের কলেজে ভর্তি হয়, তাহলে আমার এক্সকে জ্বালানো যাবে। তুইও প্রতিশোধ নিয়ে নিবি? আচ্ছা থাক, আমি যাই। আচ্ছা, তোর কাছে টাকা আছে? যাবার সময় কিন্তু তোর শালীরা তোকে টাকা নেওয়ার জন্য ধরবে। আমি কি জানতাম যে আজকে আমার বিয়ে হবে? আমার কাছে 1000 টাকা আছে, বিকাশে টাকা আছে, কিন্তু এখন দোকান কি খোলা আছে? এই দেখ, দরজার কাছ থেকে কে যেন জুতা নিয়ে দৌড় দিল। আচ্ছা, আমি দেখছি টাকা আব্বুর কাছে আছে কিনা। হুম। রিমা চলে গেল আব্বুর কাছে। আব্বুর পাশে গিয়ে বলল, আব্বু, তোমার কাছে টাকা আছে 1000 টাকা কি হবে? যাবার সময় কি ভাইয়াকে ওর শালীরা ছেড়ে দেবে? আর এর মধ্যেই ভাইয়ার জুতা গায়েব হয়ে গেছে। আর ভাইয়ার কাছে বেশি টাকাও নেই, মাত্র 1500 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তারপর আব্বু রিমাকে টাকা বের করে দিল। রিমা ওখান থেকে আমার রুমে এসে টাকা দিল। টাকা গুনে দেখি 10,000 টাকা আছে। ধন্যবাদ তোকে, এতগুলা। হুঁ, ধন্যবাদ দিয়ে কাজ হবে না। সময় হলে আমিও কিছু তোর কাছ থেকে চেয়ে নেব। আচ্ছা, আমি বাইরে গেলাম। ওকে, যা। রিমা চলে গেল আর আমি চুপ করে বসে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পরে অনেকগুলো মেয়ে আসলো, সব চুন্নির দল। চুন্নিগুলো এসে লম্বা করে সালাম দিয়ে আমার একমাত্র শালি বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। জানি না কি মতলব এসেছে। কি খবর, সবার কি চাই? আসসালামু আলাইকুম দুলা ভাই। দুলা ভাই, চাওয়ার তো অনেক কিছুই আছে, তবে আপনি দিতে পারবেন কি না সেটাই ভাবছি। আর না দিলেও আমরা আপনাকে ছাড়ছি না, আপনার পিছনেই জোকের মতো লেগে থাকবো। আহারে, তাই নাকি? সাথে করে সব কয়টাকে আমার বাসায় নিয়ে চলে যাব একবারে, একটার সাথে এতগুলো ফ্রি। আপনাদের সবাইকে আপনার ফ্যামিলি যেতে দিবে কিনা সন্দেহ। আরে তা নয়, আপনার সাথে আপনার বাসায় যাব কি জন্য? আপনি যতক্ষণ টাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে পড়ে থাকবো। টাকাটা দিবেন, আমরাও সরে যাব। জোকে ধরলে যেমন লবণ অথবা গুল দিয়ে ছাড়াই, তেমন টাকা দিলেও আমরা ছেড়ে দিব। টাকা দিব কি জন্য শুনি? আপনার জুতা ফেরত নিবেন তাই। আমার জুতা আমি নিব, আবার আমাকে টাকা দেওয়া লাগবে? এটা আবার কেমন কথা? আর আপনারা সবাই মজি নাকি যে মানুষের জুতা টেনে বেড়াচ্ছেন? আমাদের দেখে মুচি মনে হচ্ছে? হুম, সবাইকে তো মনে হচ্ছে। না হবার কারণ কি? এত কথা বাদ, টাকা দিবেন আর জুতা নিবেন। যদি তা না পারেন তাহলে খালি পায়ে বাসায় যাবেন। এই সবাই চলো, 10,000 টাকা রেডি করে রাখবেন। 3,000 টাকার জুতার দাম 10,000 টাকা দেওয়া লাগবে? ওই জুতা আপনারা রেখে দেন, আমি 10,000 টাকা দিয়ে আরও 3 জোড়া জুতো নিতে পারবো। এত কথা বাদ, এই তোমরা চলো।
সবাই চলে গেল। আমি চুপ করে বসে থাকলাম। ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে কেমন দেখায় না? দূর, যেমন পারবে দেখাবে। আমি ঘুমাই তো, যে ভাবা সেই কাজ। শুতে শুতেই ঘুম চলে আসলো, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। কারো ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। দেখি আম্মু। আম্মু, কি হয়েছে? ডাকছো কেন? তোর কেমন আক্কেল? তোর ঘুম আসছে কিভাবে? কিছুক্ষণ চুপ করে থাকো, তাহলে দেখতে পাবা কিভাবে ঘুম আসে। বলো, কি জন্য রাখছো? আর এটা কি তোমরা আমার সাথে ঠিক করলে? এমনভাবে বিয়ে দিলে কি জন্য? যদি জানতাম এমন কিছু হবে, তাহলে কখনোই আসতাম না। আমার কি দোষ? বল। তোর আব্বুই তো এমন করলো। আর তুই তো ভালো করে জানিস তোর আব্বু কেমন। আর তোর কোনো গার্লফ্রেন্ড নেই যে সমস্যা হবে, তাই না? তা ঠিক আছে, কিন্তু মেয়েটা কেমন তোমরা কেউ জানো? মেয়ে ভালো আছে, আর তোর ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না। কোনো সমস্যা হলে তোর আব্বুকে ধরবি। তা ঠিক আছে, কিন্তু আমার জীবন তো বরবাদ হয়ে যাবে, তাই না? মেয়ের চালচলন কেমন, কোনো বয়ফ্রেন্ড আছে কি না? তা ঠিক আছে, কিন্তু কোনো কিছু নেই। না থাকলেই ভালো। মায়ের সাথে কথা বলতে থাকলাম, এমনভাবে বেশ কিছুক্ষণ পার হয়ে গেল। এখন চলে যাব, কিন্তু চুন্নিগুলো তো জুতা নিয়ে রেখেছে। রিমা আমার কাছে এসে বলল, কি আর করার, টাকা দিয়ে দে। আর কিপটামো করিস না, ইজ্জতের একটা বিষয় আছে। টাকা দিয়ে দে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। 5,000 টাকা আলাদা করে রেখেছিলাম, ওটাই বের করে দিয়ে বললাম, নিন, এখানে 5,000 টাকা আছে, জুতাটা নিয়ে আসেন। না, হবে না, আরও লাগবে। যেটি দিয়েছে ওটি মেনে নে, আর কোনো কথা বাড়াস না। মেয়েটা মাথা নাড়িয়ে চলে গেল। তারপর জুতা নিয়ে এসে দিতেই পরে নিলাম। ইরা ওর আব্বু এবং ওনার আম্মুকে আর ছোট বোনকে ধরে কান্না করলো। তারপর বিদায় নিয়ে চলে আসলাম। পিছনে আমি, ইরা এবং আমার ছোট বোন বসে আছি। তাই নাকি? ভাইয়া, ভাবি মোটেও মেকআপ সুন্দরী না, দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোর ভাবি কি বোবা নাকি? কথা বলে না, শুধু ট্যাপ ট্যাপ করে দেখছে। কি শয়তান ছেলে রে! জানি না কেমন ফাজিল এটা। ভাগ্যে ছিল কি আর হয়েছে কি? না, কিউট আছে বলতেই হয়। আর কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম। দূর, এমনভাবে কি সময় কাটে নাকি? ফোনে বসে বসে গেম খেলতে শুরু করলাম। দেখলাম ইরা ঘুমিয়ে গেছে এবং বারবার সামনে হেলে পড়ছে। তাই ওর মাথা ধরে কাঁধে রাখলাম। দেখলাম আব্বু আম্মু মুচকি মুচকি হাসছে। আমি সেদিকে খেয়াল না করে গেম খেলতে শুরু করি। কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, বুঝতে পারছি না। যখন গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরেছিলাম তখন তো এমন হয়নি। এটাই বুঝি হালাল এবং হারামের ভিতরে পার্থক্য। 2.5 ঘন্টা পরে বাসায় চলে আসলাম। বাপরে বাপ, কত ঘুমাচ্ছে! এই আম্মু, এখন কি করব? ডেকে দিই? তার দরকার নেই, ওকে কোলে তুলে নিয়ে তোর রুমে নিয়ে যা। না, আমি পারবো না। তার থেকে বরং আমি ঘুম থেকে ওনাকে ডেকে তুলি। আচ্ছা ঠিক আছে। তারপর ওনার মাথা কাঁধে থেকে সরিয়ে সিটে রেখে আমি নেমে গেলাম। তারপর ওনাকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করি। ঘুমটা ভেঙে গেল দেখে আকাশ আমাকে কোলে নিয়ে হাঁটছে। ইস রে, ঘুমিয়ে গেছিলাম। কি লজ্জার ব্যাপার! সামনে দেখি আমার শ্বশুর শাশুড়ি এবং ননদ হেঁটে যাচ্ছে। এমনভাবে কোলে ওঠাতে তো ভালোই লাগছে। না বুঝতে দেওয়া চলবে না যে আমি জেগে গেছি, তাই চোখ বন্ধ করেই রাখলাম। তারপর বাসার ভিতরে এসে রুমে চলে এলাম। 4 তলা বাসা, প্রথম তলায় আমরা এবং বাকিগুলো ভাড়া দেওয়া আছে। রুমে এসে বিছানায় ধপাস করে ফেলে দিলাম। আমার এমনভাবে রাখাতে ইরা বলে উঠল, ও মা গো, খমর বুঝি গেল! এই যে ওভার অ্যাক্টিংয়ের দোকান, এমনভাবে চিৎকার দেওয়া লাগবে না। বিছানা শক্ত না যে আপনার আঘাত লাগবে। এমনভাবে দেখেন কি জন্য? না কিছু না। আপনি কি বেশি কথা বলেন? ওই একটু একটু। আপনি কি চেঞ্জ করবেন, না বোরকা পরে থাকবেন? আপনি রিমার রুমে যান, আমার বন্ধুরা আসছে, বাসর ঘর সাজাবে। আর আপনার কি ফুল পছন্দ? বেলি ফুল। কেন? না, তেমন কিছু না, এমনিতেই জিজ্ঞেস করলাম। রিমা আসতে বললাম, তোর রুমে নিয়ে যা তো, আশিফরা আসছে, বাসর ঘর সাজাবে। না, এখন চেঞ্জ করব না, পরে করব। ওকে ঠিক আছে, এখন আপনি তাহলে রিমার রুমে যান। ইরা রিমার সাথে চলে গেল। আর আমি আশিফকে ফোন দিলাম। কিরে, কোথায় আছিস তোরা? এই তো ভাই, মার্কেটে।
সব কেনা প্রায় শেষ, শুধু গোলাপ আর গাঁদা ফুল নিলেই হবে। ওকে, আর বেলি ফুল পেলে নিয়ে আসিস তো। টাকা কিন্তু 15,000 মতো রেডি করে রাখ, না হলে তোর বাসর করা আর হবে না। আবে নিয়ে আয় তো। আচ্ছা, তোরা নিয়ে আয়, আমি ততক্ষণে ফ্রেশ হয়নি, এসে ফ্রেশ হওয়া হয়নি। তারপর ফোন রেখে চেঞ্জ করে চোখে মুখে পানি দিয়ে আসলাম। পাগল নাকি এই শীতে গোসল করব? তবে ভালোই হয়েছে, এই শীতে আর একা একা ঘুমাতে হবে না, এটা ভেবে খুব খুশি খুশি লাগছে। 20 মিনিট পর রুমে বসে ফোন টিপছি, তখন আসিফ আর নীল আসলো। তুইও সাজতে শুরু কর। তুই কি জন্য বসে থাকবি শুনি? হুম, ঠিক বলেছিস। তারপর তিনজনে সাজাতে লাগলাম। 1.5 ঘন্টা পর সাজানো কমপ্লিট হলো। সুন্দর করে একটা ফটো তুলে ফেসবুকে পোস্ট দিলাম। তারপর ক্যাপশন দিলাম, আর একা একা ঘুমানো লাগবে না। রাত 9টা বাজে। তখন নীল বলল, কি রে, ভাবির সাথে পরিচয় করিয়ে দিবি না? হুম, চল আমার সাথে। তারপর তিনজনে রিমার রুমে আসলাম। দেখি শাড়ি পরে আছে আর হিজাব পরে আছে। আপনার সাথে আমার বন্ধুরা পরিচিত হতে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাবি, আপনার কি ছোট বোন আছে? আছে, কেন? কোন ক্লাসে পড়ে? অনার্স প্রথম বর্ষে। তাহলে ওটা আমাকে দিয়ে দেন। না, ওইটা আমার ভাবি। আপনার বোন আমার। না, ভাবির বোন আমার। ভাবি আপনার বোনকে আমাকে দিবেন? ভাইয়া, তোমাদের আবারও শুরু হয়ে গেছে? রান্না শেষ, এখন চলো সবাই খাবে। ভাবি আসেন খেতে। হুম, চল, অনেক খিদে পেয়েছে। তারপর সবাই মিলে খেতে আসলাম। ইরা আমার পাশে চেয়ারে বসলো। আমার রিমা সবাইকে খাবার দিচ্ছে। তখন আব্বু বলল, সবাই তো বাড়ির মানুষ, বাইরে তো আর কেউ নেই, তাই না? তাহলে তোমরা দুজনে কেন খাবার উঠিয়ে দিচ্ছ? সবাই নিজে নিজে উঠিয়ে খেয়ে নেবে। আন্টি আর রিমা, তুইও বসে যা। না, আমি পরে খেয়ে নিচ্ছি। রিমা, তুই কি জন্য বসলি না? তুইও বসে যা। রিমাও বসলো। তারপর খাওয়া শেষ করে ডাইনিং রুমে তিনজনে মিলে আসলাম। শীতের রাত, তাই ওদের বললাম বাসায় চলে যা, আজকে অনেক ঠান্ডা পড়ছে। আমাদের টাকাটা দিয়ে দিই, আমরা চলে যাই। বেশ না, 15,000 টাকা দিলেই হবে। আমার সামনে কাহিনী বানাচ্ছিস? এটার দাম 15,000? তোকে ভদ্রভাবে বললাম, দিলে দে, না হলে কি করতে পারি বুঝতেই পারছিস। এদের বিশ্বাস নাই কি থেকে কি করতে পারে। উঠে রুমে এসে ওদের টাকা দিলাম। নে শালারা, 10,000 টাকা আছে, এর থেকে বেশি কিছু নেই। ধন্যবাদ ধন্যবাদ, কিছু বললাম না। পিছনে লাথি মেরে তোদের ধন্যবাদ বের করব। যা ভাগ শালারা। বিষয়টি মাথায় রাখতাম। এই দেখ, তোর এক্স লামিয়া ফোন দিচ্ছে। তোকে দিয়ে হয়তো পাইনি, তাই আমারটাই দিয়েছে। তোর ফোন কোথায়? রুমে আছে। যাক, ফেসবুক পোস্টটাই কাজ দিয়েছে, ফোন রিসিভ করার প্রয়োজন নেই, ব্লক করে দে। আর রাত হচ্ছে এখন, যা। শীতের রাত, বুঝতে পারছিস। হুম, নীল চল। দুজনে চলে গেল। আর আমি উঠে রুমে এসে ফোন হাতে নিয়ে দেখি 20টা মিসড কল উঠে আছে। এটার দিকে তাকিয়ে দেখি বিছানায় চুপ করে বসে আছে। আমি গিয়ে দরজা আটকে বেডের কাছে এসে বললাম, দেখেন, এসিতে বাইরে শুতে বলিয়েন না। বিছানায় কি হয়েছে যে বাইরে ঘুমাবেন? আর আমি বাইরে ঘুমাতে বলবো কেন? না, দেখেন, বিয়ে হওয়ার কথা ছিল একজনের সাথে, আর হয়ে গেল আমার সাথে। দেখা গেল আমি বিছানায় উঠতে যাব, তখন আপনি বলছেন আমি আপনাকে মানি না। আমি একজনকে ভালোবাসি, আর তার জন্য আমার মন প্রাণ আরও কত কি কি দিয়ে বসে আছেন। আমি এই বিয়ে মানি না। না মানে, প্রতি গল্পে তো এমনই হয়ে থাকে, তাই বললাম আর কি। আপনি কি 2-3 লাইন বেশি বোঝেন? আর এই গল্পে তেমন কিছুই হবে না, শুধু রোমান্টিকতা চলবে, বুঝলেন? জি বুঝলাম। আপনাকে একটা কথা বলার ছিল, কিছু যদি না মনে করতেন তাহলে বলবো। আচ্ছা বলেন, কিছু মনে করব না। না জানি এখন আবার কি বলে বাচালটা। আসলে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, 3 মাস আগে ব্রেকআপ হয়ে গেছে। ছিল তখন ছিল, কিন্তু এখন তো নেই। আর সেটা সমস্যা না। তবে এটুকু খারাপ লাগলো, আপনি আমাকে ছোঁয়ার আগেই অন্য একটা নারীকে স্পর্শ করেছেন। আচ্ছা যা আবার হয়েছে ওইসব বাদ দেন, আর কিছু বলার আছে? আপনি যেভাবে বলছেন সেভাবে স্পর্শ করিনি। 2বার মতো জড়ে ধরেছিলাম, আর একবার শুধু কপালে চুমু দিয়েছিলাম, আর হাত ধরে হেঁটেছি।
এর থেকে বেশি কিছু না। আপনার থেকে এসব লুকাতে চাইনি, তাই আজকে বলে দিলাম। পরে হয়তো জানলে আপনার আরও খারাপ লাগতো। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, নামাজ পড়বেন না? নামাজ পড়েন না আপনি? না, আসলে তেমন পড়া হয় না, শুধু শুক্রবার হাজিরা দিতে যাই। তাই আজকের পর থেকে প্রতিনিয়ত নামাজ পড়তে হবে। আর কোরআন পড়তে পারেন? আপনি কি মুসলিম? আপনার লজ্জা করে না মুসলিম হয়ে কোরআন পড়তে পারেন না? আগে যা করেছেন করেছেন, কিন্তু এখনের পর থেকে এগুলো আমি সহ্য করব না। যদি এইসব না করেন তাহলে আপনার খাবার বন্ধ, বাসায় আসা বন্ধ, আর আমার আশেপাশে তো আসতেই পারবেন না। হায় আল্লাহ, আমি কেমন জীবনসঙ্গী তোমার কাছে চেয়েছিলাম, আর কি দিলে? কোথায় এগুলোর জন্য আমাকে শাসন করবে তা না করে কি না কি আমাকে শাসন করতে হবে। কি হলো, এমনভাবে তাকিয়েছেন কেন? না, আসলে তেমন কিছু না। আজকে আপনি কিছুই করতে পারবেন না, এটা আপনার শাস্তি। আপনার মনে হচ্ছে ভুলে যাচ্ছেন আমি আপনার বর, আর বরের কথার অবাধ্য হওয়া কিন্তু ভালো স্ত্রীর লক্ষণ না। সমস্যা নেই, আমি ভালো স্ত্রী না, ওকে? এবার গিয়ে আপনি ঘুমিয়ে পড়েন নিচে। আচ্ছা, আমাকে সুযোগ তো দিবেন। আচ্ছা, আমি হুজুরের কাছে গিয়ে ভালোভাবে কোরআন পড়তেও শিখব, আর নামাজও নিয়মিত পড়ব। এবার তো ঠিক আছে? হুম, ঠিক আছে, এখন নামাজ পড়বেন। চলেন, আমাদের নতুন জীবনটা আল্লাহর নিকট প্রার্থনা করেই শুরু করি। আর শোনেন, যদি দেখি কোনো মেয়ের সাথে লটর পটর করেছেন তাহলে আপনার কি করব নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, ভাগ্যে কি আছে আল্লাহ জানেন। ওয়াশরুমে এসে অজু করে আসলাম। তারপর ইরা ওয়াশরুমে গিয়ে অজু করে আসলো, এসে বলল, এটা কিন্তু নফল নামাজ, কিভাবে কি করতে হবে আশা করি ওটা বলে দিতে হবে না? না পারবেন না? জি পারবো। তারপর নামাজ আদায় করে দোয়া করলাম। দোয়া শেষ করে আলমারির কাছে এসে যেই 2 লাখ দেনমোহরের টাকা করা হয়েছে ওটা নিতে আসলাম। ওটা আব্বু অনেক আগেই দিয়ে গেছে। টাকাটা বের করে ইরার কাছে গিয়ে বললাম, এনেন, আপনার মোহরানা 2 লাখ টাকাই আছে। আচ্ছা, আপনার কাছে রেখে দেন, যখন লাগবে চেয়ে নিব। আমার কাছে যদি খরচ হয়ে যায় তখন কি হবে? আপনি আপনার কাছে রেখে দেন। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আগামীকাল গিয়ে রেখে আসবেন। আচ্ছা বুঝলাম, আর আপনি আমার থাকলেই হবে, আর কিছু লাগবে না। পারবেন আপনাকে আমার করে রাখতে? ইরার কথা শুনে ওর ফেসের দিকে একভাবেই তাকিয়ে আছি। আমি কি উত্তর দিব বুঝতে পারছি না। তবে আল্লাহ আমার জন্য যা রেখেছেন তার জন্য আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। ভাগ্যিস ওই আবালটা অন্যজনকে নিয়ে পালিয়েছে, না হলে এমন একটা জীবনসঙ্গী পেতাম। বয়সে বড় হয়েছে তো কি হয়েছে, পারফেক্ট একজনকে তো পেয়েছি। কিছু না বলে ধরেই কোলে উঠিয়ে নিয়ে বললাম, যাক, এখন মনে হচ্ছে কিছু একটা ভালো কাজ করেছিলাম, তার জন্য হয়তো আল্লাহ আমাকে এমন একটা গিফট দিয়েছে। আরে কি করেন, এমনভাবে কোলে তুলে নিলেন কেন? আপনি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আর ভয় পাবেন না, ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আমি চাচ্ছি না। তবে আমাকে ভুল বুঝবেন না, তবে আমাকে কখনো ভুল বুঝবেন না। বিশ্বাস রাখেন, ঠকবেন না। ভুল বুঝবো কি জন্য? না, দেখা গেছে আমার ছেঁচড়া এক্স গার্লফ্রেন্ড কোনো কলকাঠিনাল্ডো, আর আপনি আমাকে ভুল বুঝলেন। মানুষ মাত্রেই ভুল হতে পারে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, এবার তো নামাবেন। না, এমনভাবে ধরে রাখবো, থাকবেন নাকি এমনভাবে? না, আপনার কষ্ট হবে, আর অনেক শীত করেছে। ওকে ঠিক আছে। ইরাকে বিছানায় ফেলে দিলাম। তারপর আর কি, বাকিটা ইতিহাস। এখন এই শীতে গোসল করা লাগবে, তবে সমস্যা নাই, গিজার আছে। পরের দিন সকালে ইরা ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে, ডাকেন কেন? ফজর নামাজ পড়তে যাবেন আর মসজিদের ইমামকে বলে আসবেন আজকে থেকেই আপনি মক্তব পড়তে যাবেন। জানি আমার কাছে আপনার লজ্জা করবে, তাই আমিও জোর করব না। একটু পরে উঠি। ঠান্ডা পানি নিয়ে আসবো, তখন দেখব কিভাবে না উঠে পারেন। উপস, কিছু করার নেই, পড়তে হলো। উঠে নামাজ পড়তে আসলাম। তারপর নামাজ শেষ করে হুজুরের সাথে কথা বলা শেষে বাসায় আসতেই আম্মু বলল, তুই এখন কোথায় গেছিলি? নামাজ পড়তে গেছিলাম। আমি কানে কি বেশি শুনেছি? না, তুমি ঠিকই শুনছো। দূর, রুমে চলে আসলাম। এসে আবার শুয়ে পড়লাম।
ইরাও নামাজ শেষ করে শুয়ে গেল। ইরা শুতেই জড়িয়ে বললাম, আসো আমার কম্বল। এই শীতে দূরে দূরে থাকো কি জন্য? আমাকে কম্বল মনে হয়? আমি কম্বল? আপনি তো আমার কম্বল। বউ থাকলে সঙ্গে শীত লাগবে না কোনো অঙ্গে। যা ফাজিল। শোনেন না, দূর, পারমিশন নেওয়ার কি আছে, সব কিছু তো আমারই। বলেই চার ঠোঁট এক করে দিলাম। এটাও রেসপন্স করলো। শুধু কি কিস পর্যন্ত থাকলো? আরে না ভাই, সকাল সকাল গোসল পর্যন্ত চলে গেল। তারপর আর কি, বাকিটা ইতিহাস। তারপর গোসল শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর দিলাম ঘুম। সকালের দিকে ইরা ডাকে ঘুম ভাঙলো। রিমা ডেকে গেছে, এখন উঠেন। উঠবো না, যতক্ষণ তুমি করে রোমান্টিক সুরে ডাকছো ততক্ষণ উঠবো না। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কি জন্য? আমার অনেক লজ্জা করে। এখনো লজ্জা পাও? রাত থেকে এত কিছু ইতিহাস হয়ে গেল আর তুমি এখনো লজ্জা পাও? ইরা লজ্জা পেয়ে চলে গেল। উঠলে ওঠো, না হলে আমি বাইরে গেলাম। ইরা লজ্জা পেয়ে চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। আম্মু আব্বু মুচকি মুচকি হাসছে। ওদের এমন হাসি দেখে মনের ভিতরে প্রশ্ন আসছে, আচ্ছা আমার মুখে কি কিছু লেগে আছে? ইরা তো লিপস্টিক দেয় না যে আমার গালে বা মুখে লিপস্টিক লেগে থাকবে। আস্তে আস্তে ডাইনিং টেবিলের সামনে গেলাম। তখন আব্বু বলল, ছেলে দেখে সোজা হয়ে গেছে, কেমন নামাজ পড়তে গেছে, আবার হুজুরের সাথে মক্তবের বিষয়ে কথা বলে। এ থেকে ভেতরে এত কিছু কেমনে কি? বোমা, কি করলে আমার ছেলে? এমনভাবে লজ্জা দিচ্ছ কি জন্য? যা করেছে করেছে, ছেলে যে ভালো হয়ে গেছে এটাই ভালো। আমি মাথা নিচু করে আছি, অনেক লজ্জা করছে। আম্মু খাবার দিতেই খেয়ে নিলাম। ইরামা, তোমার আব্বু আগামী পরশু তোমাদের নিতে আসবে। আজকে আসতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করেছি, কারণ সবাইকে তো ইনভাইট করা লাগবে আর অনেক আয়োজন করতে হবে। মন খারাপ করিও না। জি আব্বু। মন খারাপ করবে কি জন্য? এখন থেকে তো ওটা ওরও বাসা, এখানেই থাকা লাগবে। ইরা চুপ করে খেতে লাগলো আর আমিও খেয়ে রুমে এসে বাইকের চাবি নিয়ে বেরোতে যাব। তখন আব্বু বলল, তুই তোর ফ্রেন্ডদের দাওয়াত দিয়ে দিবি আগামী পরশু দিন, কিন্তু অনুষ্ঠান আর এখন কোথাও যাওয়া হবে না। বাইরে যাচ্ছি একটু আড্ডা দিতে। ওকে, তবে তাড়াতাড়ি বাসায় চলে আসবি। তারপর বাসা থেকে বেরিয়ে কলেজে চলে আসলাম। ক্লাস করব না, শুধু আড্ডা দিব। কলেজের পিছনের সাইডে এসে বসে আছি। তখন নীলার আশিপ আসলো। নীল, নতুন বর দেখি আজকে কলেজে চলে এসেছে। আবে শালা, মজা করিস? নে মজা, আমারও সময় আসবে। তোর এক্স তো ক্লাসে এসেছে, দেখা করবি নাকি? বাদ দে তোর কথা, ওর কথা এখন শুনতে ইচ্ছা করে না। আমি এখন সুখী মানুষ। যেমন জীবনসঙ্গী চেয়েছিলাম তার থেকে 10 গুণ ভালো জীবনসঙ্গী আল্লাহ আমাকে দিয়েছে। তাই নাকি? বাহ, ভালোই তো। আচ্ছা, ভাবি কি করলো বলতো, যে এক রাতের ভিতরে এই কথা বলছিস? আরে সত্যি, আল্লাহ আমাকে বেশ কিছুই দিয়েছে। আগামীকাল রাত থেকে মনে হচ্ছে জীবনে কিছু হলেও ভালো কাজ করেছি। ভালো হলেই ভালো। মনে হচ্ছে অনেক পর্দাশীল আছে। চোখ দুটো ছাড়া কিছুই দেখতে পেলাম না। মাদ্রাসা ছাত্রী, এই শীতেও নামাজ পড়তে উঠতে হয়েছে। আর বলে দিয়েছে যেন শুদ্ধভাবে কোরআন পড়তে পারি। তাই আজকে আমাদের মসজিদের ইমামের কাছে মক্তবের কথা বলেছি। আর লামিয়ার কথা বললাম। সব শুনে বলল, যা হবার হয়ে গেছে, অতীত তো অতীত, আর ভবিষ্যতে যেন এমন না করি। হয়তো খারাপ লেগেছে অনেক ওর। বুঝলাম, তবে আর সব নাই করলি? পাগল নাকি? এত সুন্দর বউ রেখে এমন করব? যা আছে এখন ওটাতেই আমি খুশি। হঠাৎ কোথা থেকে লামিয়া আমার সামনে এসে দাঁড়িয়েই আমার শার্টের কলার ধরে উঠালো। আমি রেগে জোর করে ছাড়িয়ে থাপড় দিয়ে বললাম, তোর সাহস কী করে হয় আমার কলার ধরে উঠানোর? সত্যি তুমি বিয়ে করে নিয়েছো? তো তোর কি মনে হচ্ছে? আর আমি বিবাহিত। বিশ্বাস না হলে নীলার আশিফকে জিজ্ঞেস কর। গতকাল যার বিয়ে খেতে গিয়েছিল তাকেই বিয়ে করে নিয়ে এসেছে। সত্যি বলছো? তোর ন্যাকা কান্না বন্ধ কর আর এখান থেকে যা তো। তোকে এখন দেখতে ইচ্ছা করছে না, যা এখান থেকে। তুই যদি ছেড়ে না যেতি
তাহলে ওর জায়গায় তুই থাকতি। আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি। কি জোকস দিচ্ছে, ও নাকি ভালোবাসে। আচ্ছা, এ ভালোবাসা কোথায় ছিল এতদিন? অন্যজনকে পেয়ে ছেড়ে যাবার সময় মনে ছিল না আমাকে তুমি ভালোবাসো? সরি, আমার ভুল হয়ে গেছে। ও মা, তাই? ভুল হয়ে গেছে তাই না? তখন ভুল মনে হয়নি? আর তোকে কে বললো যে আমি এখানে আছি? লামিয়াকে পাশ কাটিয়ে চলে আসতে যাব, তখন লামিয়া হাত ধরে নিল। রাগে ঘুরে আরেকটা থাপ্পড় দিতে গিয়েও দিলাম না, হাত ছাড়িয়ে চলে আসলাম। বাইকে উঠে বসতেই নীলার হাসি পেল। কিরে ভাই, এত রেগে গেছিস কেন? এত রেগে যাবার কারণ বুঝতে পারছি না। অসহ্য। যখন পাগলের মতো ঘুরছিলাম তখন ওর মনে হয়নি ও ভুল করছে। আচ্ছা, সেসব বাদ দে। আর আগামী পরশু তোদের দাওয়াত থাকলো। আমি এখন বাসায় গেলাম, তোরা ক্লাস কর। ওকে, ঠিক আছে। আচ্ছা, যা তাহলে। হুম। তারপর কলেজ থেকে বাসায় চলে আসলাম। এসে কিছুক্ষণ গেম খেলে শুয়ে পড়লাম। দুপুরে ইরার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠতেই ইরা বলল, যাও নামাজ পড়ে আসো, আর শাওয়ার নিয়ে তারপর নামাজে আসো। কোনো বাহানা শুনবো না, না শুনলেই বুঝতে পারছো কি হবে। শীতকাল চলছে কিন্তু। উঠছি। এমনভাবে ভয় দেখানোর কি আছে? বিয়ে করে দেখি বিপদে পড়ে গেছি। যে থ্রেড দিচ্ছে সে উজু করে নামাজ পড়তে আসলাম। গোসল আর কতবার করব শুনি? নামাজ পড়ে বাসায় আসতেই আম্মু টিফিন বক্স ধরিয়ে দিল। শপে আব্বুকে খাবার দিয়ে আসতে হবে, তাই কি আর করার। বাইক নিয়ে বেরিয়ে গেলাম আব্বুকে খাবার দিয়ে আসার জন্য। কিছুক্ষণ পরে ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতেই, খাবার দিতে গিয়ে দাওয়াত নিয়ে এসেছিস কি না? কতক্ষণ লাগে তোর আসতে? কেন, কি হয়েছে? এত রেগে আছো কি জন্য? খাবি কখন? তাড়াতাড়ি বাসায় আয়। তোমরা খেয়ে নাও, আমি একটু পরে আসছি। এরা তোর জন্য বসে আছে, তুই আসলেই খাবে। এত করে বলছি খেয়ে নিতে, কিন্তু খাচ্ছে না, রুমে চলে গেছে। ও আম্মু, এত ভালোবাসা সহ্য করতে পারবো তো? এই সব উল্টা পাল্টা কথা না বলে বাসায় আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আসছি। ফোন কেটে দিয়ে বাসার দিকে রওনা দিলাম। একটু পরে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলল, ইরাকে ডেকে নিয়ে আয়। আমি মাথা নেড়ে রুমে চলে আসলাম। এই যে ম্যাডাম, খেতে আসেন। ইরা আমার কথা শুনে আমার দিকে তাকাতেই বললাম, আচ্ছা, এত ভালোবাসা আমার কপালে সহ্য হবে তো? ইরা কিছু না বলে আমার কাছে এসে বলল, ভালো খারাপ সব কিছু দিয়েই জীবন চলে। যিনি বিপদ দেন তিনি বিপদ থেকে উদ্ধার করেন। আর এমন কথা না বললেই খুশি হব। কাছে গিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, ওকে ম্যাডাম, আপনার কথা শুনলাম। সরি সরি, ভুল সময়ে চলে এসেছি। তাড়াতাড়ি খেতে এসো, আমি গেলাম। তোর আর আসার সময় হলো না? কোথায় একটু বইয়ের সাথে রোম্যান্স করব, তা না? লজ্জা শরম বলে কিচ্ছু নেই আপনার। সরো সামনে থেকে। ইরা বিড়বিড় করতে করতে চলে গেল। আমিও পিছনে পিছনে খাবার টেবিলে এসে বসলাম। তারপর সবাই মিলে খেতে খেতে কথা বলতে শুরু করলাম। তারপর খাবার খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ি। একটু পরে ইরা এসে বুকে মাথা রেখে শুয়ে পড়ল। বিকেলে ঘুরতে নিয়ে যাবা? যাওয়া যায়। আমি ইরার সাথে কথা বলতে বলতে ফোন টিপছি। এর ভিতরে ইরা ঘুমিয়ে গেছে। বিকেলে তিনজনে ঘুরতে বের হলাম। কিছু খাবা? রিমা, কিছু খাবি? ফুচকা খাওয়া যায়, ভাবি চলেন ফুচকা খাবো। ইরা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তারপর একটা ফুচকার দোকানে এসে 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে তিনজনে একটা টেবিলে বসলাম। তুমি খাবে না? আমি খাই না, তোমরাই খাও। তারপর চুপচাপ বসে থাকলাম। কিছুক্ষণ পরে ফুচকাওয়ালা ফুচকা দিতেই খেতে লাগলো। ওদের খাওয়া শেষ হলে বিল দিয়ে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করি। হঠাৎ সামনে এসে কেউ দাঁড়াই, তাকিয়ে দেখি লামিয়া। কিছু বলার আগেই রিমা বলল, কিছু কি বলবেন আপু? এমন ভাবে সামনে দাঁড়ালেন যে? এটাই কি তোমার ভাবি? হুম। আর কিছু বলবেন? আর আপনার বয়ফ্রেন্ডকে দেখছি না যে, কোথায় সে? আমার থেকেই বেটার কাউকে পেয়েই চলে গেছে। এমনই হয়, আপনি যেমন গেছেন তেমনি আপনাকেও ছেড়ে চলে গেছে। কি শুরু করলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বাসায় চল। চল। তারপর হাঁটতে শুরু করলাম। তখন ইরা বলল,
রিমা মেয়েটা কে? ভাইয়ার এক্স গার্লফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। তারপর টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রাতে খাবার সময় আম্মু বলল, আগামীকাল 3জন শপিং করতে যেও। ওকে। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন 3জনে শপিং করতে এলাম। শপিং শেষ করে দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজে গেলাম। তারপর নামাজ থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। ইরা এসে শুয়ে বলল, এতক্ষণ ধরে কেউ শপিং মলে ঘোরে? আমি 1টা থেকে 2টা দোকান ঘুরলেই কেনাকাটা শেষ। রিমা একেবারে 10টা দোকানে ঘুরেছে, তাও ওর পছন্দ হচ্ছে না। তাই নাকি? বাহ, ভালো ভালো। এমন প্রথম মেয়ে দেখলাম যে শপিং করতে গিয়ে ঘুরে না। আমি সবার মতো না। তো তুমি কেমন আলাদা শুনি? আর সব মেয়েদের পুরো কথা বলার আগেই ইরা মুখ চেপে ধরেছে। একটু তো লজ্জা শরম করো, মুখে কিছু আটকায় না দেখছি। আমি ওই সবের দিক থেকে কিচ্ছু বলিনি, আমি এইসব কেনাকাটার বিষয় বলেছি। ওর হাতে কামড় দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হাতের তালু হওয়ার জন্য পারছি না। হাত ধরেই কামড়ে ধরলাম। হুম। এই ছাড়ো ছাড়ো, লাগছে তো। ছেড়ে দিয়ে ঠোঁট চেপে ধরলাম। ইরা চোখ গোল গোল করে তাকিয়ে আছে। ছেড়ে দিয়ে বললাম, কি হয়েছে? এমনভাবে তাকিয়ে আছো কি জন্য? আমি ভূত না অন্য কিছু? উফ, তাতে দাগ বসিয়ে দিয়েছে। ফাজিলটা হাত ধরে ওই জায়গায় কয়েকটি চুমু দিয়ে বলল, এই চুমু দিয়ে দিলাম, সব ব্যথা চলে যাবে। ওরে আমার ডাক্তার এলেন রে, চুমু দিয়ে উনি সব ব্যথা দূর করে দেবে। আমি কি সব ব্যথার কথা একবারও বলেছি? তবে কিছু কিছু ব্যথা এমন চুমু দিয়েই দূর করা যায়। আর যদিও কামড় দিয়ে দেবে ধরিনি, তবুও এমনভাবে নাটক করার কি আছে? সরো, তোমাকে চুমু দেওয়া লাগবে না। আহা, রাগ করছো কেন? আসো শোনা, সব রাগ ভাঙিয়ে দিই। কিছু করতে হবে না তোমাকে, যাও তো। কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিলাম। অনেক হলো ঝগড়া। এবার ঘুমাও আর আমিও ঘুমাই। শরীরটা অনেক ক্লান্ত। একটা চুমু দাও তাহলে। ওকে ম্যাডাম। ইরার কপালে একটা চুমু দিলাম। তারপর দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসলাম। বিকেলে অনেক আত্মীয় স্বজন আসলো, সব ইরার সাথে কথা বলছে। এমনভাবে দিনটা কেটে গেল। পরের দিন শ্বশুর বাসা থেকে অনেক মানুষ আসলো। দিনটা ব্যস্ততার মাধ্যমেই কেটে গেল। সন্ধ্যায় ইরার সাথে ওদের বাসায় চলে আসলাম। চুপ করে বসে আছি, তখন ঈশা সহ অনেকেই আছে। এসে বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপু কেমন বলেন? অনেক ভালো। কেন, তোমার আপু কি খারাপ নাকি? আমার কাছে তো সেটা মনে হয় না। তোমার আপু অনেক ভালো, বুঝেছো? না আসলে তেমন খারাপ না। আসলে কথা নাই বার্তা নাই, হুট করেই বিয়েটা হয়ে গেল তো, তাই বললাম। সেটা সমস্যা না। আর কিছু বলার আগেই ইরা রুমে আসলো। এসে বলল, এই সবাই এখানে কি করিস? যা রুমে থেকে। এত রেগে যাওয়ার কি আছে? মনে হচ্ছে ওর বরকেই নিয়ে নিচ্ছি। দিব কানে নিচে একটা থাপ্পড়। যা সবাই রুম থেকে। ইরার কথা শুনে সবাই চলে গেল। এভাবে ওদের পাঠিয়ে দিলা কি জন্য? কেন, ওদের সাথে লটার পটার করতে ইচ্ছে করছে নাকি? আমি কি বলবো বুঝতে পারছি না, শুধু ওর দিকে তাকিয়ে আছি। না, আর কিছু বললেই ঝগড়া হয়ে যাবে। ইরার দিকে তাকিয়ে বললাম, এমনভাবে তাকিয়ে আছো কেন? ভয় করে না বুঝি? না কিছু না। ইরা চলে গেল। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। চুপ করে বসে থাকলাম আর মেসেঞ্জারে গ্রুপে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পরে এসে আজান দিতেই ইরা রুমে এলো। এসে বলল, আজান হচ্ছে, কানে যাচ্ছে না? গিয়ে নামাজ পড়ে আসো। এই ধানি লঙ্কার হঠাৎ ঝাঁজ বেড়ে গেল কি জন্য? আমি তো অন্য মেয়েদের সাথে কথা বলিনি। আমি তো ওর বোন আর কাজিনদের সাথে কথা বলেছি। বুঝতে পারছি, ভুলেও অন্য মেয়েদের সাথে কথা বলতে দেখলে খবর খারাপ আছে। এত কি ভাবছো? উঠে গিয়ে নামাজ পড়তে যেতে পারো না? আরে মাত্র আজান দিল, এখন বাজে 7:30, মানে 7:45-এ জামাত। তাহলে এত তাড়াতাড়ি যাব কি জন্য? 10 মিনিট পরে যাচ্ছি। আচ্ছা,
তুমি কি আমার উপর রেগে আছো? আচ্ছা, আমি তো অন্য কোনো মেয়ের সাথে কথা বলিনি। আমি তো তোমার কাজিন আর তোমার বোনের সাথে কথা বলেছি, তাই না? ইরা কিছু না বলে চলে গেল। একটু পরে এসে ইরা আবারও দরজার কাছে দাঁড়ালো। ওর দাঁড়ানোর কারণ বুঝতে পারছি, তাই চুপচাপ উঠে মোজা জ্যাকেট খুলে ওর সামনে গিয়ে বললাম, এমনভাবে না দাঁড়িয়ে সরো। পাশ কাটিয়ে ওয়াশরুমে এসে উজু করে বের হতেই দেখি ইরা গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি পানি মুছো, অনেক ঠান্ডা পড়েছে। হুম, অনেক ঠান্ডা লাগছে। ইচ্ছে করছে, না থাক, আগে নামাজ পড়ে আসি, তারপর খাওয়া দাওয়া শেষ করে হিটার শরীরের সাথে লেপ্টে শুয়ে পড়বো। আচ্ছা, তুমি এমনভাবে রেগে আছো কি জন্য বলো তো? আমাকে দেখে মনে হচ্ছে আমি রেগে আছি? মনে হবে কি জন্য? তুমি তো রেগেই আছো। আমি রেগে নেই। রাতে দেখছি কি হয়েছে। ইরাকে গামছা দিয়ে রুমে এসে জ্যাকেট মোজা জুতা পরে নামাজ পড়তে চলে এলাম। নামাজ শেষ করে বাসায় চলে আসি। আস্তে আস্তেই ইরা বলল, খাবার খেয়ে নাও, আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। ওকে। তারপর সবার সাথে টুকটাক কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। ইরা একটু পরে আসলো। শুতেই শুতেই কাছে টেনে শক্ত করে চেপে ধরলাম আর বললাম, এত রাগ কিসের? হ্যাঁ, আমি তো এমন কিছু বলিনি যে তুমি রাগ করবা। আর আমি তো তোমার বোনের সাথেই কথা বলেছিলাম, তাই না? তো কি হয়েছে? ও আমার বোন, তোমার বোন না ওকে? তুমি তোমার বোন ছাড়া অন্য কোনো নারীর সাথে এই সব আলগা পিরিত জমাতে পারবে না। আমি ওইসব পছন্দই করি না। আচ্ছা ঠিক আছে, আর কিছু বললাম না। বলতে গেলেই দেখা যাবে অনেক রেগে যাবে। ওর উপর উঠে ঠোঁটে একটা চুমু দিয়ে বললাম, বাহ, এই 2 দিনে এত ভালোবাসা জানু। ওই শোনো না। বলো, ফাজিল কোথাকার, সব সময় মাথার। না কিছু না, এখন ঘুমাই। এই শীতে গোসল করতে পারবো না, তো আবার বাইরে ওয়াশরুম। ফাজিল কোথাকার, সব সময় মাথার ভেতরে দুষ্টু বুদ্ধিতে ভরা। আচ্ছা এখন ঘুমাই। ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিছুক্ষণ কিস করে ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে খাবার টেবিলে বললাম, আব্বু আজকে এই বিকেলে বাসা চলে যাব। আর 2 দিন থেকে তারপর যাও। না আব্বু, বুঝতে পারছেন, স্টুডেন্ট, তারপর ক্লাস মিস যাচ্ছে। ওকে ঠিক আছে, যাবা তখন কি আর বলবা। জি। তারপর সবার সাথে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে রুমে এসে বসে আছি, তখন ইরা এসে বলল, আপু মার্কেট যাবার জন্য বললো, চলো মার্কেট থেকে ঘুরে আসি। এত পোশাক কি হবে শুনি? কতদিন পরে সব শেষ করব শুনি? 3টা হুডি আছে, 3টা জ্যাকেট, 4 জোড়া জুতা হয়ে গেছে, আর কি নিব শুনি? এই টাকাগুলো রেখে দাও তোমার পকেট খরচ হিসেবে। তাহলে ঠিক আছে, দাও। ইরা টাকাগুলো দিয়ে চলে গেল। আমি টাকাগুলো মানিব্যাগে রেখে দিলাম। গতকাল রাতেই 10,000 টাকার মতো চলে গেছে। শালিরা বাসর না কচু সাজিয়েছে, খালি টাকাগুলোর খালি ঘর করে ছেড়ে দিয়েছে। ইরা আবারও রুমে আসতেই ওকে ধরে বিছানায় বসে বললাম, তোমার কিছু লাগবে না? গত পরশুদিন তো কেনাকাটা করা হলো তাই না? বোরখা হিজাব নিলে নেওয়া যায়। আচ্ছা, আগামীকাল মার্কেটে গিয়ে কিনে দিব। আচ্ছা, তুমি শাড়ি পরতে পারো না? পারি, কেন? তুমি আমার সামনে শাড়ি পরে থাকবা, আমি তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে 2 চোখ ভরে দেখব। শাড়ি পরা মেয়েদের দেখতে ভালো লাগে। তুমি শাড়ি পরবা, আমি কুচি ঠিক করে দিব, গুজে দিব। শাড়ি সরিয়ে মাঝে মধ্যে কখনো পেটে নাভিতে চুমু দিব, কখনো আলতো করে চিমটি দিব। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কি জন্য? আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছে বলে কথা, পূরণ না করে কি পারি? হুম। তারপর বিকেলে বাসায় চলে আসি। পরের দিন সকালে কলেজে যাবার জন্য রেডি হচ্ছি, তখন ইরার সামনে এসে দাঁড়ালো। মুখে তার এক চিলতে হাসি। কি ব্যাপার ম্যাম, খুব খুশি মনে হচ্ছে, কাহিনী কি? না গো, তেমন কিছু না, এমনিতেই হাসছি। রিমা তো রেডি হয়ে বসে আছে, তোমার কতক্ষণ লাগবে শুনি? এই তো রেডি হওয়া শেষ। তারপর ইরার কপালে একটা চুমু দিয়ে বাইরে এসে বললাম, এটা নি চল। আমি বাইরে এসে গ্যারেজ থেকে বাইক বের করতেই রিমা উঠে বসলো। তারপর ভাই বোন মিলে চলে আসলাম রিমার কলেজের সামনে। রিমাকে ওর কলেজের সামনে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে চলে এলাম। এসে চুপ করে বসে আছি, তখন লামিয়া আমার সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, তুমি আমার সামনে দাঁড়ালে কি জন্য?
আমরা আবার কি এক হতে পারি না? যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর আমি ভাবতেও চাই না। আর তুই গেছিস তো ভালোই হয়েছে, কারণ তোর থেকে আল্লাহ আমার জীবনে বেটার কাউকে পাঠিয়ে দিয়েছে। আর থাপ্পড় খেতে না চাইলে সামনে থেকে সর। আমি যাব না। তখন তোর মাথায় আসেনি কি হতে পারে? আর সামনে থেকে সর। আমি বিবাহিত, আর এখন চাইলেও তোর সাথে রিলেশনে যাওয়া সম্ভব না। আর সম্ভব হলেও তোর কাছে ফিরতাম না। আর তুই আমার সামনে থেকে সর। লামিয়া চোখের পানি মুছতে মুছতে চলে গেল। কেমন লাগে এখন বুঝ? নীল আর আশি পেল, এসে বলল, কিরে, লামি আবার কি জন্য এসেছিল? কি জন্য আসতে পারে বুঝতে পারছিস না? ওর কথা বাদ দে তো, এসব বাদ দে। বল, তোদের কি খবর? কিরে নীল, তোর মন খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? না, তেমন কিছু না। বল, কি হয়েছে? এক বড় ভাইয়ের কাছে থাপ্পড় খেয়েছে। কেন থাপ্পড় খেলি কি জন্য? হাঁটতে হাঁটতে ধাক্কা লেগে গেছে, তাই থাপ্পড় দিয়েছে। কি তাই বলে থাপ্পড় খেয়ে চলে আসবি? চল আমার সাথে। তার দরকার নেই। শালা লুজার দুজন, চল আমার সাথে চল। আজকে থাপ্পড় দেওয়ার ফল ওকে বুঝিয়ে দিব। আমার বন্ধুর গায়ে থাপ্পড় দিবে। নীলের হাত ধরে টান দিলাম। তারপর নীল কয়েকটা ছেলের কাছে আসতেই নীলকে বললাম, যা ওকে থাপ্পড় দে। তারপর কি হবে আমি বাকিটা দেখছি। নীল গিয়ে ছেলেটাকে থাপ্পড় দিল। ওই ছেলের ফ্রেন্ড মারতে আসলে আমিও দিলাম। তারপর শুরু হয়ে গেল মারামারি। উভয়ে মার খেয়েছি, তবে মেরেছি বেশি। শালা আমাদের সাথে লাগতে আসে, চল এখান থেকে। তারপর ওখান থেকে চলে আসলাম, এসে এক জায়গায় বসলাম। ওদের সাথে মারামারি করে কি হলো? এখন প্রিন্সিপালের কাছে বলে দিলে কি হবে? আবে কিছু হবে না, শরীরের অবস্থা একটু কেমন কেমন করছে। যাবার সময় মেডিসিন নিয়ে নিব, তাহলেই হবে। ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পরে পিয়ন এসে আমাদের বলল, প্রিন্সিপাল নাকি ডাকছে। তাই তিনজনে উঠে প্রিন্সিপালের রুমে এসে দেখি বড় ভাইরাও আছে। জি স্যার, বলেন। তোমরা জুনিয়র হয়ে সিনিয়রদের মারো, সাহস কি করে হয়? তোমরা ওদের মেরেছো কি জন্য? স্যার, ওরা বড় হয়েও যদি আদব কায়দা না শিখে তাহলে তো মাইর খাবেই। ভুলবশত ধাক্কা লেগেছে, সরিও বলেছে। তারপর থাপ্পড় মারবে কি জন্য? তোমরা আমাকে এসে বলতে আমি বিচার করতাম। তোমরা আদব কায়দা শিখোনি, তোমরা মারলে কেন? বড় ভাইদের যদি আদব কায়দা না শেখাতে পারেন তাহলে আমরা কি শিখব? সত্যি এরা দেখি অনেক বেয়াদব। বিড়বিড় করে বললাম, উচিত কথা বললেই বেয়াদব? ওদের দোষ চোখে পড়ছে না, আর আমরা মারলেই তাই বিচার গেছে। স্যার, ওরা কি মারেনি? দাঁড়াও, তোমাদের বাবাদের কলেজে ডেকে পাঠাচ্ছি। বেয়াদব ছেলে সব। আপনার ইচ্ছা। আর আমরা এখন গেলাম। এ চল ক্লাসরুমে। প্রিন্সিপালের রুম থেকে বের হতেই আশিফ বলল, ভাই, প্রিন্সিপাল স্যার যদি আব্বুকে ডেকে পাঠায় তাহলে তো মাইর খেতে হবে অনেক। ওইসব কিছুই হবে না। ওরা মেরেছে, আমরা ওদের মেরেছি। আর প্রিন্সিপাল স্যার আব্বু বা আঙ্কেলদের কিছুই বলবে না, আর বললেও কিছুই হবে না, দেখে নিস। না হলেই ভালো। তারপর আবারও ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। দুপুরে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে আসলাম। বাড়িতে থাকলে আমি খাবার দিতে যাই, আর না থাকলে খেতে আসে। আজকেও এসেছে, আমি খেতে আসলাম। আর আব্বু রুম থেকে বেরোচ্ছে শোরুমে যাওয়ার জন্য। তখন আমাকে দেখে বলল, কলেজ থেকে প্রিন্সিপাল ফোন দিয়ে বলল, তোর নাকি সিনিয়রদের সাথে মারামারি করেছিস। মারবে না তো কি করবে? ভুলবশত ধাক্কা লাগতেই পারে, তাই বলে থাপ্পড় মারবে? এমন না যে নীল সরি বলেনি। সরি বলার পরেও যদি ওরা মারতে পারে তাহলে আমরা কম কিসের? বুঝলাম, এই বিষয়ে রাতে কথা বলবো। আব্বু আর কিছু না বলে চলে গেল। আমি গিয়ে টেবিলে বসতেই ইরা খাবার দিল। খাবার দিতে দিতে বলল, কি হয়েছে? তোমার তেমন কিছু হয়নি তো? না তেমন কিছু হয়নি। আর মারতে গেলে মায়ের তো দু একটা খেতেই হবে। আর বললাম তো, কি হয়েছে? খুব বেশি লাগেনি তো? কেউ মারলে কি আস্তে করে মারবে? তেমন কিছু হয়নি, হালকা একটু ব্যথা করছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। ঔষধ খেতে হবে না, গিয়ে আরও বেশি করে মারামারি কর, তাহলে ঠিক হয়ে যাবে। আমি কিছু না বলে চুপচাপ খেতে থাকলাম। হীরাও বসে খাচ্ছে। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম।
ইরাও একটু পরে এসে বুকে মাথা রেখে শুয়ে গেল। ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ও চুপচাপ শুয়ে আছে। বাপরে বাপ, এমনভাবে কি কখনো ঘুম হয়? এমনভাবে একভাবে শুয়ে থাকতে থাকতে শরীর ব্যথা করছে। শোনো না, আরে শোনো না, বিকালে ঘুরতে নিয়ে যাবা? গতকাল তো তোমাদের বাসা থেকে আসলা, তাই না? আচ্ছা ঠিক আছে, যাব না। বুঝলাম, রেগে গেছে। আর বেশি কিছু না বলে ইরার মাথা সরিয়ে একটু নিচু হয়ে চার ঠোঁট এক করে দিলাম। ইরাও রেসপন্স করলো। একটু পরে ছেড়ে দিয়ে বললাম, এত রাগ কি জন্য? হ্যাঁ, আমি রাগ করিনি, এখন চুপ করে ঘুমাও তো। আর মেডিসিন খেয়েছো? না আসলে নেওয়া হয়নি, আর তেমন কিছু হবে না। এমন কত মায়ের খেয়েছি তার ঠিক নেই। মেডিসিন খেয়ে নাও। এখন আর উঠতে পারবো না, আর তোমাকে উঠতে হবে না। রাতে মেডিসিন খেয়ে নিব। এখন চুপচাপ ঘুমাও তো। আমি পানি নিয়ে আসছি আর ওষুধও নিয়ে আসছি। চুপ করে শুয়ে থাকো, উঠতে হবে না। ইরাকে কাছে টেনে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আরো তো, এমন শক্তভাবে কেউ জড়িয়ে ধরে? কেউ না ধরলেও আমি ধরি। এখন কথা না বলে চুপচাপ ঘুমাও। আসো সোনা, ঘুমাও। তারপর দুজনে ঘুমিয়ে পড়লাম। রাতে কোথাও কি যাবা? আই মিন হানিমুনে? এই শীতে কোথায় যাব? ফেব্রুয়ারির শেষ দিকে যাব, তখন হালকা হালকা শীত থাকবে। এমনভাবে কয়েকদিন চলে গেল। লামিয়া আমার সামনে আর তেমন আসে না। ওর ফেসের অবস্থা একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, বেঈমানদের কি কষ্ট হয়? ওরা তো ভালো থাকার জন্যই ছেড়ে যায়। হঠাৎ এই কথা বলেছিস কি জন্য? বেঈমান সবসময় ভালোই থাকে। না মানে আমার এক্সকে দেখছি কেমন যেন হয়ে গেছে, তাই বললাম। শালি ছেড়ে যাওয়ার সময় কত আনন্দের মধ্যে ছিল, আর এখন কেমন যেন হয়ে গেছে। কেন, দেখে কি মায়া লাগছে? দেখে কষ্ট হলে গিয়ে একটু সান্ত্বনা দিয়ে আয়। কাকে? ওকে দেব সান্ত্বনা? মায়া তো লাগবেই, ভালোবাসতাম যে। তার মানে এখনো ভালোবাসিস, তাই তো? সেটা নাই বলি, তবে কিছু ভালোবাসা না পাওয়াই ভালো। বুঝলাম, কিন্তু আজকে আজকে আসছে না যে, কিছু হয়েছে নাকি? হতে পারে, সকালে তোর সাথে কথা হয়নি। আচ্ছা, আমি ফোন দিচ্ছি বলেই পকেট থেকে ফোনটা বের করে আশিফকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করতে বললাম, কোথায় তুই? কলেজ আসবি না? না রে, আজকে যাব না, একটু কাজে ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, কাজ কর তাহলে। ফোন কেটে দিয়ে বললাম, কোনো কাজে ব্যস্ত আছে, আজকে আসতে পারবে না। ও আচ্ছা, বুঝলাম। জীবনে একটা প্রেমও করা দরকার। ভুলেও প্রেম করিস না, জীবনটা তেনা তেনা হয়ে যাবে। নীরের সাথে আর একটু আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। দেখতে দেখতে কয়েকটা মাস চলে গেছে। আমি চুপ করে বসে আছি। তখন ইরা বলল, এই শোনো না, আরে শোনো না, আম্মু বাচ্চা নেওয়ার কথা বলেছে। এত তাড়াতাড়ি? না, এত তাড়াতাড়ি না। আমি অত কিছু বুঝি না, আমার বাচ্চা লাগবে মানে বাচ্চা লাগবে। পাড়া প্রতিবেশী কত কিছু বলছে। ওদের মুখ আছে, ওরা বলবেই, কিন্তু এত তাড়াতাড়ি বাচ্চা নিচ্ছি না। আর আম্মুকে বলে দিবে আরও 5 বছর পর বাচ্চা নিব। আমি পারবো না, পারলে তুমি আম্মুকে বলে দিবা। ইরা রাগ দেখিয়ে চলে গেল। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আরে আমার সুখ দেখি কারো সহ্য হচ্ছে না। আরে ভাই, কয়েক বছর জীবনটাকে উপভোগ করি, কিন্তু না, এনার নাকি বাচ্চা লাগবে। এখন যেমনভাবে মজা নিচ্ছি, তখন কি পারবো? এমনিতেই মাঝে মধ্যে যে প্যারা দেই, তখন তো আরও দিবে। এমনভাবে বিড়বিড় না করে বাজারে যাও, সবজি নিয়ে আসো। জানি সারাদিন এমন চলবে। উঠে গিয়ে বললাম, ব্যাগ নিয়ে আসো। হীরা মুখ বাঁকিয়ে চলে গেল। তারপর ব্যাগ নিয়ে আসতেই ব্যাগ নিয়ে আপুর কাছে চলে আসি। এসে টাকা নিয়ে সবজি মাছ মাংস কিনে বাড়ি চলে আসি। রাগানোর জন্য ছোট মাছ নিয়ে আসছি। ওর হাতে ব্যাগ দিয়ে রুমে এসে বসে আছি। তখন হীরা এসে আমার সামনে দাঁড়ালো। রেগে তো ছিল, এখন আরও রেগে আছে। কি হলো, এমনভাবে দাঁড়িয়ে আছো কি জন্য? তোমাকে ছোট মাছ নিতে কে বলেছে? খেতে ইচ্ছে করলো তাই নিয়ে এসেছি। এই ছোট মাছ কি তোমার নানি এসে কেটে দিয়ে যাবে? আমার নানি কি জন্য আসতে যাবে? তুমি আসো না। কিছু না বলে হীরা হাতুড়ে টানতে লাগলো। টানতে টানতে বলল, এসো, তুমি মাছ বেছে দিবা। খেতে যখন ইচ্ছা হয়েছে তখন তোমাকে সব কিছু করে খেতে হবে। ছাড়ো ছাড়ো, এখন বুঝতে পারছি সেদিন ঈশা কি জন্য বলছিল আপু কেমন।
দাঁড়াও, তোমার রাগ করা বের করছি। ধরে ওয়ারড্রপের সাথে চেপে ধরে 4 ঠোঁট এক করে দিলাম। একটু পরে ছেড়ে দিতেই বলল, ছাড়ো, অনেক কাজ পড়ে আছে। ওকে। ইরাকে ছেড়ে দিতেই চলে গেল। আর আমি অবশ্যই ফোন চাপতে লাগলাম। এমনভাবে আমাদের দিনগুলি হাসি, রাগ, অভিমানের ভিতর দিয়েই সুখে শান্তিতে যেতে লাগলো। আপনারাও দোয়া করবেন যেন সারা জীবন এমনভাবেই চলে যায়। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।